রাতের অন্ধকারে গুলি আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে আল জাইতুন এলাকায়। গাজা শহরের প্রতিরোধ বাহিনী আল কাসম ব্রিগেড আবারও তাদের শক্তির প্রমাণ দিল। 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কের উপর হামলা চালিয়ে তারা শুধুমাত্র গুলি ছোড়েনি, বরং ইসরায়েলি বাহিনীর সাহসিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন। 31 অগস্ট সালাহ আল দিন মসজিদ ও আল জাইতুন ক্লিনিকের কাছাকাছি জায়গায় এই হামলা পরিচালিত হয়। ট্যাঙ্কগুলো গাজা সিটির দক্ষিণে আল কাসাম যোদ্ধাদের কাছে চলে আসে। সঠিক মুহূর্তে স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন 105 শেল আর শাওয়াজ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আল কাসাম যোদ্ধারা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়, তাদের শক্তির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। কিন্তু এই হামলা শুধুমাত্র একটি যুদ্ধের ঘটনা নয়, এটি এক নতুন শুরুর গল্প। আল কাসাম ব্রিগেড এই অঞ্চলে একাধিক আক্রমণ পরিচালনা করেছে। তাদের কৌশল ছিল সোজা, সরাসরি ট্যাঙ্কে হামলা এবং ঘরবাড়ির ভেতরে সুরক্ষিত ইসরায়েলি বাহিনীকে অ্যাম্বুশ করে ধ্বংস করা। আর এর পেছনে ছিল তাদের এক অদম্য শক্তি, দৃঢ় সংকল্প এবং স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসের মস্তিষ্ক। 3টি ট্যাঙ্ক, এক শক্তিশালী বার্তা। এভাবে আল কাসাম যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে, ইসরায়েলি বাহিনীর একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তারা ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং বুদ্ধিমত্তার ব্যবহার তাদের সাফল্যের চাবিকাঠি। একে একে তাদের প্রতিরোধ কৌশলগুলো ইসরায়েলি বাহিনীর জন্য ভয়াবহ হয়ে উঠেছে। এই শক্তির পেছনে রয়েছে তাদের একসাথে কাজ করা সামরিক শাখাগুলো। আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেডের সমন্বয়ে গাজা সিটি, খান ইউনিস ও রাফা এলাকায় একযোগে মর্টার, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি কমান্ড পোস্টগুলিতে আক্রমণ চালানো হয়েছে। একের পর এক আক্রমণ, একের পর এক সফল অভিযান। ইসরায়েলি বাহিনীর অসহায়ত্ব। ইসরায়েলি সামরিক বাহিনীও মানছে যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে। তারা বলছে হামাস যোদ্ধারা যুদ্ধে আরও সংগঠিত এবং বাহিনীর মুখোমুখি হতে সাহসী। যুদ্ধের কৌশল পরিবর্তন, নতুন নতুন অস্ত্রের ব্যবহার এবং প্রতিরোধের এই নতুন দিক দেখাচ্ছে যে গাজা সিটি আর কখনো আগের মতো থাকবে না। এটা স্পষ্ট, আল কাসাম ব্রিগেড ও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের কৌশল এবং শক্তির মাধ্যমে এক নতুন দিগন্ত তৈরি করছে। একদিকে যেমন ইসরায়েলি বাহিনী শক্তির জোরে এগিয়ে যেতে চায়, অন্যদিকে আল কাসামের শত্রুকে ঘায়েল করার কৌশল এবং প্রতিরোধের আগুন আরও শক্তিশালী হয়ে উঠছে। আর গাজা সিটির আকাশে তখন অন্যরকম বাতাস, এক যুদ্ধের নতুন অধ্যায়ের শুরু। এটি সাধারণ একটি যুদ্ধের কাহিনী নয়, এটি এক জাতির শক্তির গল্প, যাদের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। আগুনের ডানায় ইয়েমেনি বার্তা। ইসরায়েলে হুথিদের ভয়াল আঘাত। রাতের আকাশে হঠাৎ গর্জে ওঠা ড্রোন, সমুদ্রের বুক চিরে এগিয়ে আসা ক্ষেপণাস্ত্র, আর তারপর ধোঁয়া, আগুন আর আতঙ্কে কাঁপতে থাকা দখলকৃত ফিলিস্তিন। এ যেন সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। বাস্তবের গল্প লিখে দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা চালিয়েছে একসঙ্গে 4টি ভয়াবহ সামরিক অভিযান। যেন লোহিত সাগরের বুক থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলকে শোনালেন বার্তা, আমরা নীরব নই, আমরা প্রতিশোধ জানাই। 4টি লক্ষ্যবস্তু, এক ভয়াল বার্তা। সারি একে একে জানালেন সেই অভিযানের খবর। প্রথম আঘাত, দখলকৃত জাফায় শত্রুর যৌথ স্টাফ ভবন। হুথিদের শক্তিশালী সামাদ 4 ড্রোন সরাসরি গিয়ে আঘাত হানে। দ্বিতীয় আঘাত, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলের আলো নিভে যাওয়ার হুমকি যেন মিশে থাকলো ইয়েমেনি বার্তায়। তৃতীয় আঘাত, জাফার আল লাদ বিমানবন্দর, যেটি বিশ্বজুড়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এখানে ড্রোন হামলা ইসরায়েলের আকাশপথে আতঙ্ক ছড়িয়ে দিল। চতুর্থ আঘাত, আশদোদ বন্দর। ভূমধ্য সাগরের দিকে যাওয়া বাণিজ্য পথ কেঁপে উঠল ইসরায়েলি আঘাতে। হুথি মুখপাত্রের দাবি, প্রতিটি অভিযান সফল হয়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সমুদ্রেও আঘাত, কেবল স্থল বা আকাশে নয়, সমুদ্রেও যেন হুথিদের ভয়ঙ্কর ছাপ। লোহিত সাগরের উত্তরে MSC এবাই নামের একটি জাহাজকে নিশানা করল ইয়েমেনি সেনারা।
সারি জানালো, এই জাহাজ ইসরায়েলি বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল, আর সেটি ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ইয়েমেনিরা পাঠালেন 2টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। ফলাফল, সোজা গিয়ে আঘাত হানল নির্ধারিত জায়গায়। সারির কণ্ঠে গর্ব ঝরে পড়ল। আল্লাহর রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। শক্তির ঘোষণা, আতঙ্কের জন্ম। এইসব হামলার পর শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চল জুড়ে নতুন প্রশ্ন, কে থামাবে ইয়েমেনিদের? কয়েক বছর আগেও তাদের ভাবা হতো কেবল গৃহযুদ্ধের লড়াকু, কিন্তু এখন তারা সমুদ্র দখলে রেখেছে, আকাশে ওড়ে তাদের ড্রোন, মাটিতে গর্জে ওঠে তাদের ক্ষেপণাস্ত্র, যেন এক নতুন শক্তির উত্থান। ইসরায়েল গাজায় বোমা ফেলে ভেবেছিল ভয় দেখাবে, কিন্তু ইয়েমেন থেকে উড়ে এলো প্রতিশোধের আগুন। টুইস্টটা এখানে, যে ইয়েমেনকে ধ্বংস করতে বহুবার চেষ্টা হয়েছে, সেই ইয়েমেনই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে উঠছে ইসরায়েলের জন্য। হুথি মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিলেন, এসব অভিযান শুধু আঘাত নয়, এটা এক কার্যকর বার্তা। ইসরায়েলকে বোঝানো হয়েছে প্রতিটি আগ্রাসনের জবাব আছে, প্রতিটি হত্যার প্রতিশোধ আছে। রাত যতই অন্ধকার হোক, ইয়েমেনের প্রতিরোধের ডানায় জ্বলে উঠছে আগুন, আর সেই আগুনে কেঁপে উঠছে ইসরায়েলের বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র। এটাই ইয়েমেনিদের শক্তি, এটাই হুথিদের ঘোষণা, আমরা থামব না, প্রতিটি আঘাত হবে জবাব। একটি ছবির মতো ভেসে উঠছে অপারেটর রিপোর্ট। বিমান বাহিনীর কমান্ডারের ডেস্কে, ফ্লাইট ইঞ্জিনিয়ারের হাতে, টেকনিক্যাল স্টাফের কম্পিউটারে, আর শত শনাক্তকরণ ও নির্দেশনার জন্য দায়ী গুরুত্বপূর্ণ রাডারগুলোর সামনে। শুধু রিপোর্টই নয়, সেখানে রয়েছে নির্দেশিকা ডিভাইসে সম্পূর্ণ বিবরণ, যেন কোনো সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তবে এটি এক বিশাল নিরাপত্তা লঙ্ঘন। ইসরায়েল ভেবেছিল তার সামরিক গোপনীয়তা লোহার দেয়ালে বাঁধা, কিন্তু তেহরানের ছুরি সেই দেয়াল ভেদ করে ঢুকে গেল সরাসরি হৃদয়ে। ইরানের প্রতিশোধের নাটকীয় অধ্যায়। যুদ্ধ বিমান চালকদের নাম ফাঁস করার পর এবার ইরান নতুন খেলা খেলল। জুন মাসের 12 দিনের যুদ্ধে সক্রিয় ইসরায়েলি ড্রোন অপারেটরদের পরিচয় প্রকাশ করে দিল তেহরান। তালিকাটি ছিল যেন মৃত্যুর ছায়া। নাম, ঠিকানা, ফোন নম্বর, সামরিক ইউনিট, কিছুই বাদ যায়নি। আরো ভয়ঙ্কর ব্যাপার, ইরান সেখানে যোগ করেছে তাদের পরিবারের তথ্য। শুধু অপারেটর নয়, তাদের প্রিয়জনের নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে। বার্তাটা স্পষ্ট, কেউ নিরাপদ নয়। মোবাইল ফোনের মৃত্যুর বার্তা। ইরানি কর্মকর্তারা জানালেন, ওই ড্রোন অপারেটরদের মোবাইল ফোনেই পাঠানো হয়েছে বার্তা। সেই বার্তায় ছিল রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো সতর্কতা। হয় ইরানের সাথে সহযোগিতা করো, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। একই সাথে ইরান দাবি করেছে তাদের হাতে আছে ইসরায়েলি ঘাঁটির তথ্য, যেখানে মারণ ড্রোন রাখা আছে। শুধু দাবি নয়, তেহরান জানিয়েছে জুনের সংঘাতে এই ঘাঁটির কিছু ইতিমধ্যেই ছিল ইরানের টার্গেটে। পুরনো অধ্যায়ের ধারাবাহিকতা। এই প্রকাশন এসেছে 1 মাস পর। তখনও ইরান ইসরায়েলি যুদ্ধ বিমান চালকদের হিট লিস্ট প্রকাশ করেছিল। সেখানে ছিল পাইলটদের নাম, ফোন নম্বর, ঠিকানা, এমনকি ব্যক্তিগত জীবন সম্পর্কিত তথ্য। 13 জুন ইসরায়েল শুরু করেছিল তাদের অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ হয়, নিহত হন শীর্ষ সামরিক নেতৃত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা। ইরানের জন্য সেটা ছিল অপমান, ছিল রক্তের দাগ। কেউ ভেবেছিল ইরান কাঁদবে, কিন্তু ইরান হাসলো, দাঁত বের করে, আর ছুড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝড়। 12 দিনের আগুন ও ইরানের শক্তি। যুদ্ধের ময়দানে ইরান ইসরায়েলের দিকে ছুড়ল একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই আঘাতে কেঁপে উঠল দখলদার রাষ্ট্রের শহরগুলো। তবুও থেমে থাকেনি লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ঝাঁপিয়ে পড়ল, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা বোমা মেরে গুঁড়িয়ে দিল। কিন্তু তেহরান থামেনি। তাদের বার্তায় ছিল এক অটল বিশ্বাস, আমাদের ভাঙা যাবে না। আগুনে পুড়লেও আমরা ছাই থেকে আবার জেগে উঠব। অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ টানাটানির পর নেমে আসে নীরবতা। তবুও ইরানের নীরবতার ভেতরে বাঁচতে থাকে এক অদৃশ্য সঙ্গী। ইসরায়েল, তোমার প্রতিটি আকাশ আমাদের চোখে ধরা, তোমার প্রতিটি অপারেটর আমাদের তালিকায় বন্দী। আমরা হারি না, আমরা থামি না। এভাবেই ইরান আবার প্রমাণ করল, শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যযুদ্ধেও তারা শত্রুর হৃদয়ে ছুরির মতো আঘাত হানতে পারে।
পৃথিবীর বুকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি যেন ধীরে ধীরে অদৃশ্য আগুনের রেখা আঁকছে। পশ্চিমারা চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ দেখে আতঙ্কিত, কিন্তু তারা বুঝতে পারছে না পিপলস লিবারেশন আর্মি PLA এর প্রকৃত লক্ষ্য এবং চীনের গভীর কৌশল। গত 2 দশকে চীন তার প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতায় নজিরবিহীন অগ্রগতি করেছে। একসময় বিদেশি প্রযুক্তি এবং সামরিক আমদানি ছাড়া বেইজিং এর অস্ত্র শক্তি অর্ধ নির্ভরশীল ছিল। এখন তারা স্বয়ংসম্পূর্ণ। উন্নত যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং মানববিহীন যুদ্ধযন্ত্র সবই দেশীয় উৎপাদনে তৈরি। শুধু তাই নয়, চীন যুদ্ধের নতুন রূপক কল্পনা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত সিস্টেম এবং বুদ্ধিমান যুদ্ধ নিয়ে। ওয়াশিংটন ও তার মিত্রদের চোখে এই অগ্রগতি যেন বিপদের ঘণ্টা বাজাচ্ছে। তারা চীনের জন্য নতুন জোট তৈরি করছে, অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত করছে। কিন্তু চীনের প্রকৃত লক্ষ্য শুধুই আধিপত্য নয়, PLA এর আধুনিকীকরণ চীনের বৃহত্তর সংস্কারের অংশ, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার জন্য। শি জিনপিং সামরিক সংস্কারের মাধ্যমে বাহিনীকে পুনর্গঠন করেছেন। 3 লক্ষ সৈন্য সংখ্যা হ্রাস, কমান্ড কাঠামো শক্তিশালীকরণ, দুর্নীতি বিরোধী অভিযান সবই PLA কে আরও দক্ষ, আরও মনোনিবেশী এবং রাজনীতির নিয়ন্ত্রণে রাখার কৌশল। শির মতবাদ অনুযায়ী 2049 সালের মধ্যে PLA কে বিশ্বমানের সামরিক বাহিনীতে রূপান্তরিত করা হবে। 2027 সালের মধ্যে একটি বড় মাইলফলকও অর্জনের লক্ষ্য রয়েছে। পশ্চিমারা এটিকে তাইওয়ান আক্রমণের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে এটি প্রতিরক্ষা এবং প্রস্তুতির কৌশল। চীনের প্রযুক্তিগত অগ্রগতি চমকপ্রদ। 6ষ্ঠ প্রজন্মের গোপন যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রোবোটিক সিস্টেম সবই যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। 9 হেভেন্স ড্রোন ক্যারিয়ার একসাথে 100টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। নতুন পারমাণবিক সাবমেরিন, 2টি বিমানবাহী রণতরী এবং টাইপ-4 এর পারমাণবিক শক্তিচালিত রণতরী সবই চীনের আঞ্চলিক ও কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। চীনের এই শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তারা আগ্রাসনের জন্য নয়, বরং বিদেশি হস্তক্ষেপ রোধ, সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, চীনের অস্ত্রশক্তি দ্রুত বাড়ছে, কিন্তু এই আধুনিকীকরণ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর বিশ্বকে আতঙ্কিত করার জন্য নয়। চীনের সামরিক আধুনিকীকরণ একটি গভীর পরিকল্পনার অংশ। প্রযুক্তি, দক্ষতা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু একসাথে মিলে PLA কে একটি শক্তিশালী আধুনিক প্রতিরক্ষা বাহিনী বানিয়েছে। পশ্চিমারা যত হুমকি দেখুক, চীনের প্রকৃত উদ্দেশ্য সোজাসুজি শক্তি প্রদর্শন নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। পৃথিবীর বুকে চীনের এই ক্রমবর্ধমান শক্তি এখন শুধু চোখে পড়ছে না, এটি সারা বিশ্বকে সচেতন করছে যে শক্তি কখনো আক্রমণ নয়, বরং সংহত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক। গাজা যুদ্ধক্ষেত্র যেন আগুনে জ্বলছে। একদিকে IDF এর ভারী আক্রমণ, অন্যদিকে হামাস ও তাদের মিত্রদের পাল্টা ঝড়। আর এই ঝড়ে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, যেন মৃত্যুর হাত থেকে পালানোর প্রতিযোগিতা। অবরুদ্ধ গাজায় গত কয়েকদিন ধরে চলছে ভয়াবহ লড়াই। IDF গাজা শহর দখলে শপথ নিয়েছে। হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করার প্রতিজ্ঞা করেছে তারা। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অন্য গল্প বলছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড যেন গোপন ছায়ার মতো আঘাত হেনে চলেছে একের পর এক। স্নাইপারের নিশানা। হামাস প্রকাশ করেছে এক ভিডিও। সেখানে দেখা গেল একজন যোদ্ধা স্নাইপারের নিশানায় ধরলেন এক ইসরায়েলি সৈন্যকে। সৈন্যটি ট্যাঙ্ক পরিচালনা করছিল। মুহূর্তেই গর্জে উঠল গুলি। শত্রুপক্ষের বুক কেঁপে উঠল সেই দৃশ্যে। আর জায়গাটির নাম গাজার আল সুজাইয়ার বাগদাদ স্ট্রিট। এই একটি হামলা যেন পুরো যুদ্ধক্ষেত্রকে নতুন রূপ দিল। মেশিন গানের ঝড়। ভিডিওর আরেক অংশে দেখা গেল আরো ভয়াবহ দৃশ্য। IDF এর একটি সমাবেশকে লক্ষ্য করে হামাসের যোদ্ধারা মেশিন গান থেকে একসাথে ঝাঁঝরা গুলি ছুড়ল। আতঙ্কে ছুটে গেল ইসরায়েলি সেনারা। আশ্রয় খুঁজে লাফিয়ে পড়ল দেয়ালের আড়ালে, যেন শিকারী বাজ পাখির আক্রমণে ছোট ছোট পাখির ছত্রভঙ্গ হয়ে যাওয়া। ট্যাঙ্ক ও যানবাহন ধ্বংস। আল কাসামের ভিডিওতে দেখা গেছে শুধু সৈন্য নয়, ইসরায়েলি সামরিক যানবাহনও রেহাই পায়নি। টার্গেট করে চালানো হয় বিস্ফোরণ ও গুলি। দাউ দাউ করে জ্বলতে থাকে কিছু সাঁজোয়া যান। যুদ্ধের মানচিত্রে এই ছবি স্পষ্ট করে দিল গাজায় ইসরায়েলি সেনাদের পথ মসৃণ নয়।
মিত্রদের আক্রমণ। শুধু আল কাসাম নয়, আরেক মিত্র গোষ্ঠী আল নাসির সালাহ আল দিন ব্রিগেডও আক্রমণের দাবি করেছে। তারা জানায় গাজার আল জাইতুন এলাকার দক্ষিণে আইডিএফ এর সৈন্য ও যানবাহনের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন বহু ফ্রন্টে ছড়িয়ে গেছে। অনিশ্চিত ক্ষয়ক্ষতি। হামাসের দাবি একের পর এক হামলা সফল, কিন্তু ইসরায়েলি সেনারা হতাহতের শিকার হয়েছে কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। তবুও যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রমাণ দেখাচ্ছে আইডিএফ সৈন্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছে, আর এই দৃশ্য ইসরায়েলি সেনাবাহিনীর অজেয় ভাবমূর্তিকে ভেঙে দিয়েছে। ইসরায়েলের শপথ বনাম গাজার বাস্তবতা। তেল আবিব বারবার বলছে গাজা শহর দখল করবে, হামাসকে ধ্বংস করবে, কিন্তু আল কাসামের ভিডিও আর মিত্রদের হামলার খবর দেখাচ্ছে ভিন্ন চিত্র। ইসরায়েলি সৈন্যদের জন্য গাজা আজ মৃত্যুর ফাঁদ। প্রতিটি গলি, প্রতিটি অলি যেন লুকিয়ে রাখা এক একটি আগুন। ইসরায়েল প্রবল শক্তি নিয়ে এসেছে, কিন্তু হামাস ও তাদের মিত্ররা অদম্য প্রতিরোধে রুখে দাঁড়িয়েছে। যেখানে আইডিএফ ভেবেছিল সহজ জয় পাবে, সেখানেই তারা দৌড়ে পালাচ্ছে। গাজার আকাশে আগুন, মাটিতে ধোঁয়া, আর প্রতিটি দৃশ্য বলছে এক কথাই, হামাস এখনো ভেঙে পড়েনি, বরং আরো শক্ত হয়ে উঠছে। ইরানের বিপ্লবী গার্ড, ধ্বংসের ভেতর থেকে উঠে আসা শক্তি। আকাশে যুদ্ধবিমান, শহরে বিস্ফোরণ, সীমান্তে আগুন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমা বর্ষণ করেছিল ইসরায়েলি জেট। তবুও তারা দাঁড়িয়ে আছে আরো উঁচু, আরো শক্তিশালী। ব্লুমবার্গের রিপোর্ট। আইআরজিসির ওপর হামলা হয়েছে বারবার। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা আইআরজিসিকে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আকাশে উড়ে আসা শত্রুর ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গর্জে ওঠে, প্রতিরোধ। আইআরজিসি সেই প্রতিরোধের প্রতীক। বিদেশে হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এ কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে। যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর আইআরজিসি জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়ে আজ তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রোর সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল, তার নামও ছিল আইআরজিসি। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষত বিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধে। ছায়া যুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় আইআরজিসি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে, যতবারই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেঁথে যাওয়া শিকড়। আজ ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরো গভীর শিকড় গেড়েছে আইআরজিসি। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে তারা এখন মুখ্য খেলোয়াড়। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে কমান্ড ও কন্ট্রোলের চাবিকাঠি তাদের হাতে। এটাই সেই কেস। যতই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের দুর্বল করার চেষ্টা করুক, যত গভীরে যাবে আইআরজিসি, ততই কঠিন হবে তাদের উৎখাত করা। একটি দৃশ্য কল্পনা করুন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক সৈনিক, পেছনে পতাকা, সামনে আগুন, আকাশে শত্রুর প্লেন, মাটিতে বোমার ক্ষত। তবুও তার চোখে ভয় নেই, কারণ সে জানে আইআরজিসি শুধু একটি বাহিনী নয়, এটি ইরানের আত্মা, যে আত্মাকে ভাঙা যায় না, মুছে ফেলা যায় না, দমন করা যায় না।
পশ্চিম এশিয়ার আকাশে অশান্তি আবারও ঘনাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের পরাশক্তি চীনের দিকে নজর দিয়েছে, আর বেইজিং সরাসরি তেহরানের মিসাইল ভান্ডার পুনর্গঠনে সাহায্যের হাত বাড়িয়েছে। শুধু পুনর্গঠন নয়, চীনের পদক্ষেপ ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করছে। তেল আবিবের জন্য এটি গভীর উদ্বেগের কারণ। গত বছর 12 দিনের যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে একটি রণকাহিনী হিসেবে ইতিহাসে নাম লেখায়। সে সময়ে ইরানি মিসাইলের তাণ্ডব ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পশ্চিমা গণমাধ্যমে পুরো ছবি প্রকাশ পায়নি, কারণ ইসরায়েল কঠোর সেন্সরশিপ চালাচ্ছে। তবে এখন দেখা যাচ্ছে চীন সে সময়ে ইরানের পাশে ছিল। বেইজিং মিসাইল সরবরাহ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে তেহরানের ক্ষমতা পুনর্গঠনে সরাসরি সাহায্য করেছে। ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টভাবে উদ্বিগ্ন। তাদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মিসাইল পুনঃসংরক্ষণ নয়, বরং ইরানের সামরিক শক্তি দ্রুত সম্প্রসারণের প্রমাণ। চীনের সমর্থন ইরানের মিসাইল ভান্ডারকে আরও শক্তিশালী করছে। এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি, জানিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। চীনের এই সহযোগিতা পশ্চিমাদের ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। তারা শুধু সরঞ্জাম সরবরাহ করছে না, বরং ইরানের পুনর্গঠিত প্রতিরক্ষা ক্ষমতাকে একটি বাস্তব বিপদ হিসেবে দাঁড় করাচ্ছে। 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ইরানি মিসাইলের শক্তি এখন আরও ঘনিষ্ঠভাবে প্রশিক্ষিত, পুনর্গঠিত এবং চীনের প্রযুক্তি সমর্থিত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চয়তা পাননি যে চীন ইরানকে পরবর্তী যুদ্ধের জন্য সরাসরি মিসাইল সরবরাহ করবে, কিন্তু বেইজিং এর সামরিক কৌশল স্পষ্ট। চীনের এই সমর্থন কেবল প্রতিরক্ষা নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। ইরান ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য নতুন রণকৌশল তৈরি করেছে। ইরানের শক্তি এখানে স্পষ্ট। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল আকাশ থেকে ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। চীনের সমর্থনে এখন এই ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। মিসাইল পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি সবই ইরানকে প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী করে তুলেছে। ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, পরবর্তী যুদ্ধ প্রথমটির চেয়ে কঠোর এবং প্রাণঘাতী হবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয়রা তেহরান ও বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি থাকলেও আকাশে ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। ইরান ও চীনের এই নতুন যৌথ উদ্যোগ কেবল সামরিক শক্তি বৃদ্ধি করছে না, বরং প্রতিরক্ষা কৌশলকে আরও সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করেছে। চীনের সমর্থন ইরানের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন আনে। পশ্চিমারা সতর্ক, চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলছে। আকাশে অশান্তি, মিসাইলের ছোঁয়া এবং পূর্বাভাসের ছায়া সব মিলিয়ে ইরান চীন জোট বিশ্বকে একটি নতুন রণকৌশল দেখাচ্ছে। যে কোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিম এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ নয়, উত্তেজনা, শক্তি এবং কৌশলের নাটক চলছে, যা সিনেমার মতো প্রতিটি মুহূর্তে নাটকীয় টুইস্ট তৈরি করে। পশ্চিম এশিয়ার আকাশে অশান্তির কালো মেঘ এখনো কাটছে না। শান্তির কোনো নিদর্শন নেই। একদিকে গাজায় সামরিক যুদ্ধবিরতি হয়েছে, অন্যদিকে তেহরান, তেল আবিবে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। মধ্যস্থতাকারীদের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। এ খবর সোমবার প্রকাশ করেছে রয়টার্স ও এএফপি। তবে এই সম্মতি পশ্চিম এশিয়ায় শান্তি বয়ে আনবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা শুধুই সাময়িক সংঘর্ষ বিরতি। যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার আক্রমণ শুরু করতে পারে। আমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের শক্তি এই কথায় স্পষ্ট। শুধুমাত্র ঘোষণা নয়, তারা কার্যত প্রস্তুত। গত জুনে দুই দেশ 12 দিন ধরে পাল্টাপাল্টে হামলায় লিপ্ত ছিল। ইসরায়েলের আঘাতে ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। হাজারেরও বেশি প্রাণ হারায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামানো যায়। এবার হুঁশিয়ারি আরও স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রুহিম সাফাভি সোমবার সংবাদ মাধ্যমকে জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি। যে কোনো পরিস্থিতিতে আমরা শক্ত হয়ে থাকতে চাই। ইরানের কৌশল এবং ক্ষমতা চোখে পড়ার মতো। শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষার প্রস্তুতি সম্পূর্ণ। তারা জানে পশ্চিমা হুমকি কখনোই শূন্যে থাকে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান তাদের পরমাণু কার্যক্রম পুনরায় চালু করে, তারা আবার হামলা করবে।
ইরান যে একমাত্র দেশ যার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব, অথচ তারা এখনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। যুদ্ধ শুরু করতে হলে 90% প্রয়োজন। এই ভারসাম্য ইরানের কৌশলকে আরো ভিন্ন মাত্রা দিয়েছে, হুমকি দিয়ে বলছে আমরা চাইলে পুরো বিশ্বকে দেখাতে পারি আমরা কত দূর যেতে পারি। গাজায় সাময়িক শান্তি থাকলেও তেহরান তেল আবিবের সংঘর্ষ যে শেষ হয়ে গেছে তা ভাবা মুশকিল। ইরানের শক্তি, অভিজ্ঞতা ও কৌশল একদিকে যেমন হুমকি, অন্যদিকে বিশ্বকে সতর্ক করে যুদ্ধবিরতি সবসময়ই ভুল। পশ্চিম এশিয়ার আকাশে এখন শান্তি নেই, শুধু উত্তেজনার নাটক। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। হামাস, ইরান এবং ইসরায়েল তাদের শক্তি, প্রস্তুতি ও হুঁশিয়ারি তৈরি করছে এমন এক পরিস্থিতি যা সিনেমার মতো উত্তেজনা নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে রেখেছে। বৃহত্তর ইসরায়েল, নেতানিয়াহুর স্বপ্ন আরব বিশ্বের দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উঠেছে এক অন্ধকার ছায়া। এই ছায়ার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেন আরেকটি যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এবার গুলি বা ক্ষেপণাস্ত্র নয়, তার অস্ত্র হলো স্বপ্ন। এক এমন স্বপ্ন যা ফিলিস্তিন, জর্ডান এমনকি মিশরের সার্বভৌমত্বকে গ্রাস করতে চায়। বৃহত্তর ইসরায়েল। তেল আবিবে এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সরাসরি না বললেও তার কথা স্পষ্ট, গাজা ও পশ্চিম তীরের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান তিনি। জর্ডান একে বলেছে ভ্রান্ত উস্কানি, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা কঠোর ভাষায় জানান, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনের অধিকার মুছে দিতে পারবে না, বরং সংখ্যাকে আরো উস্কে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। নেতানিয়াহুর পরিকল্পনা যেন খলনায়ককেও হার মানায়। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ফাঁকা করে ফিলিস্তিনিদের পাঠিয়ে দিতে চান বিশ্বের দরিদ্রতম দেশ দক্ষিণ সুদানে। ইতোমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। যুক্তি, স্বেচ্ছা অভিবাসন, বাস্তব জোরপূর্বক উচ্ছেদ। হামাসের বিরুদ্ধে 22 মাসের লাগাতার হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সব ভেঙে পড়েছে। এই ধ্বংসের মাঝে ইসরায়েল সুযোগ দেখছে যেন যুদ্ধের ধোঁয়ার আড়ালে ভূখণ্ড খালি করে ফেলা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে 6 জন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে কথাবার্তা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মানুষকে এক যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত এলাকায় পাঠানো হবে। দক্ষিণ সুদানও তো যুদ্ধ, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের শিকার। মানবাধিকার কর্মীরা বলছেন এটি এক অমানবিক ষড়যন্ত্র যা আন্তর্জাতিক আইনকে উপহাস করছে। ট্রাম্প একসময় গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন। নেতানিয়াহু এখন সেটাকেই নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছেন। তিনি বলেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেয়া, তারপর শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা। কিন্তু ছাড়তে দেয়া আর ছাড়তে বাধ্য করা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এই পার্থক্যই ইসরায়েলকে সমালোচিত করেছে। দক্ষিণ সুদানের জন্যও এই চুক্তি কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে। অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ইসরায়েলের কাছ থেকে আর্থিক সহায়তা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মিত্রতা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকে এক নতুন চাল, যেখানে ফিলিস্তিনি জনগণ কেবল ঘুঁটি। গাজার আকাশে ধোঁয়া, রাস্তায় ধ্বংসস্তূপ, আর কোথাও এক অফিস ঘরে নেতানিয়াহু নীরবে মানচিত্রের সীমানা টেনে দিচ্ছেন। ফিলিস্তিনের নাম মুছে দিয়ে লিখছেন গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা বলছে তাদের ঘরবাড়ি, মাটি, অতীত সব ছিনিয়ে নেওয়া হচ্ছে। জর্ডান ও আরব বিশ্ব বলছে এটি কেবল এক দেশের বিরুদ্ধে নয়, সমগ্র অঞ্চলের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু নেতানিয়াহুর কাছে এই লালসা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন, আর এই মিশনের ছায়ায় গাজার আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে। জুনের সেই রাতটি যেন ইতিহাসের বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক ভয়াল দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা, দীর্ঘদিনে নিভে থাকা শত্রুতা, ইরান আর ইসরায়েলের মধ্যকার সেই দমবন্ধ করা উত্তেজনা হঠাৎই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত। ইসরায়েলের বিমান হামলার জবাব আসে বজ্রপাতের গতিতে। তেহরানের ছোড়া মিসাইলগুলো শুধু ইস্পাত নয়, ভেঙে ফেলে অহংকারের দেয়ালও। শক্তিশালী আয়রন ডোম, গর্বের অ্যারো সিস্টেম, এমনকি যুক্তরাষ্ট্রের অতি আত্মবিশ্বাসী থার, সব মিলে গড়ে তোলা প্রতিরক্ষার ছাতা সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যায়।
ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র মোতায়েন করে তাদের সর্বাধুনিক থার্ড সিস্টেম। উদ্দেশ্য ছিল একটাই, মিত্র ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু ইরানের মিসাইল বৃষ্টি ছিল এমনই তীব্র যেন মরুভূমিতে নেমে আসা এক অগ্নিঝড়। শতাধিক ইন্টারসেপ্টর ছুড়ে ফেলার পরেও সেগুলো ফাঁকি দিয়ে মিসাইলগুলো এসে আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $13 মিলিয়ন, কিন্তু সেই অমূল্য ঢালও ভেদ করে ইরানি আগুন। মাত্র 12 দিনে যুক্তরাষ্ট্র ব্যয় করে ফেলে তাদের ভান্ডারের 1/4 থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন যুদ্ধজাহাজ ভূমধ্য সাগর ও লোহিত সাগরে নোঙর করা সেগুলোরও এক বিশাল অংশ খরচ হয়ে যায় এই প্রতিরোধ যুদ্ধে। কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্রের স্রোত থামানো যায়নি। মিসাইল এসেছিল আকাশ ফুঁড়ে, সমুদ্রের দিগন্ত পেরিয়ে, যেন তেহরানের প্রতিটি উৎক্ষেপণ ছিল এক একটি বার্তা, আমরা থামবো না। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, থার্ড সিস্টেম কিছুটা রক্ষা করলেও এই সংঘাত প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত নয় এমন এক বিশাল আকারের মিসাইল হামলা ঠেকাতে। আর সেটি যদি আসে রাশিয়া বা চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের কাছ থেকে, তাহলে ছবিটা হবে আরো ভয়ঙ্কর। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারারোর সতর্কতা কানে বাজে। আমরা অবশেষ উপলব্ধি করেছি যুক্তরাষ্ট্রকে তার প্রতিরক্ষামূলক অস্ত্রের ভান্ডার আরো বড় করতে হবে। এ যেন শুধু এক যুদ্ধের গল্প নয়, বরং ভবিষ্যতের এক সতর্কবার্তা। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন, যদি ইরান আবারও একই মাত্রায় মিসাইল হামলা চালায়, কার্যকর প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রকে গলদঘর্ম হতে হবে। জুনের সেই 12 দিন ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনী আর সেই অদম্য বার্তা। যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি মানসিক প্রাধান্যেরও প্রতিযোগিতা। আর এই অধ্যায়ে তেহরান দেখিয়ে দিয়েছে, আকাশের ঢালও কখনো কখনো ছিদ্র হয়ে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির উপর নির্ভর করলেই চলবে না, বরং বিশাল আকারের অস্ত্রের মজুদও গুরুত্বপূর্ণ। এটি আসলে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এক কঠিন পরীক্ষা। একসময় যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মনে করত, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল প্রায় শেষ করে ফেলেছিল। ইরানের কেরমানের আকাশে তখনও সূর্য ওঠেনি। হঠাৎই মাটি কেঁপে উঠল। মুহূর্তে ঘুম ভাঙল ইরানের দক্ষিণাঞ্চলের মানুষের। রিক্টার স্কেলে মাত্রা 5.1, কিন্তু এই কম্পন শুধু মাটি নয়, কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। প্রশ্ন ছুড়ে দিল এক ধাক্কায়, এটা কি কেবল প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে আর তারই পরীক্ষা চালানো হলো এই জনহীন মরুভূমিতে? এর আগে ইরানের উত্তরাঞ্চল সেমনানে ভূমিকম্প হয়েছিল। সেই এলাকায় রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও স্পেস সেন্টার। এবার দক্ষিণের কেরমানে কাঁপন ধরা পড়ল ঠিক সেই জায়গায় যেখানে ইরানি রিভলিউশনারি গার্ডের একটি শিবির আর ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র আছে। এ যেন কাকতালীয় নাকি লুকানো এক সংকেত, বুঝে উঠতে পারছে না কেউ। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচে। বিশেষজ্ঞরা জানেন, ভূমিকম্প হতে পারে প্রাকৃতিক কারণে, কিন্তু মাটির তলায় যদি বড় আকারের বিস্ফোরণ ঘটে, যেমন পারমাণবিক পরীক্ষায় হয়, তাহলেও একই রকম কাঁপন তৈরি হয়। তারা বলেন, পারমাণবিক বিস্ফোরণজনিত কম্পন ও প্রাকৃতিক ভূমিকম্প আলাদা করে বোঝা সম্ভব, কিন্তু প্রমাণ এখনো মেলেনি। তবুও পশ্চিমা মহল বহুদিন ধরে যে অভিযোগ তুলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই ভূমিকম্পের পর আবারও নতুন করে তা ঘুরে ফিরে আসছে। ঘটনাক্রম সন্দেহ উস্কে দিচ্ছে। গত 13 জুন ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর 22 জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান বোমা বর্ষণ করে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে। ওয়াশিংটনের দাবি, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে তেমন ক্ষতি হয়নি, কিন্তু তেহরানের কণ্ঠে ছিল দৃঢ়তা, আমরা আমাদের কর্মসূচি থামাবো না, কারণ এটি শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণতার আড়ালে কি সত্যিই চলছে গোপন প্রস্তুতি? কেরমানের কম্পন কি সেই প্রস্তুতির প্রতিধ্বনি? ইতিহাস বলে ইরান ভূমিকম্প প্রবণ দেশ। বছরে প্রায় 20,000 ভূমিকম্প হয়, যার মধ্যে 15 থেকে 16টির মাত্রা 5-এর উপরে থাকে। কিন্তু কাকতালীয়ভাবে সামরিক স্থাপনার কাছাকাছি বড় কম্পন, তাও ইসরায়েল ও আমেরিকার হামলার পরপরই, এটা উপেক্ষা করা সহজ নয়। পশ্চিমা মহল শঙ্কিত, ইরান হয়তো ইতিমধ্যেই এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে কয়েকদিনের মধ্যে অস্ত্র পরীক্ষা চালাতে পারে। আর যদি সত্যি হয়ে থাকে, তবে এর প্রতিধ্বনি শুধু কেরমানেই নয়, পেন্টাগনের মিটিং রুম, তেল আবিবের
যুদ্ধকক্ষ এমনকি রিয়াদের প্রাসাদেও কাঁপন তুলবে। ইরান এখনো চুপ, কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। হয়তো আয়াতুল্লাহ খামেনি জানেন, যত কম তারা বলে তত বেশি দুশ্চিন্তায় ভোগে তাদের শত্রুরা। কেরমানের এই ভূমিকম্প তাই হয়তো কেবল ভূগোলের গল্প নয়, এটি ভূ রাজনীতির নতুন অধ্যায়, যেখানে মাটির নিচের কাঁপন, আকাশের শত্রু আর তেহরানের অবিচল শক্তি মিলেমিশে তৈরি করছে ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি প্রস্তুত হয়ে গেছে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য?